আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র মামলায় 14 জঙ্গির মৃত্যুদণ্ড, ফায়ারিং স্কোয়াডে কার্যকরের আদেশ। ভুটানের প্রধানমন্ত্রী রেটে শেরিং ঢাকায়, ট্রানজিট শক্তিশালী করতে চায় নেপাল, চালু হচ্ছে বিবিআইএন। 9 মাসে সর্বোচ্চ শনাক্ত ৩,৫০০, আরো 18 মৃত্যু, দৈনন্দিন সংক্রমণ 13% ছাড়ালো। চৈত্রের তাপদাহে ওষ্ঠাগত প্রাণ, মার্চের শেষ দিকে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুনে মৃত্যু বেড়ে 11, পুড়েছে 10,000 ঘর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সংবাদে আরো থাকছে, সর্বশক্তি দিয়ে মাঠে মমতা, অন্তকুন্দলে বিজেপি, বামদের পালে মৃদু হাওয়া। দুই দশক আগে কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাত রাষ্ট্রদ্রোহ মামলায় 14 জঙ্গির ফাঁসির রায় দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেকের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন আহমেদ বাবু। 2000 সালের 22 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী একটি বোমা পাওয়া যায়। সেনাবাহিনীর একটি দল মাটি খুঁড়ে 76 কেজি ওজনের বোমা উদ্ধার করে। পরদিন 23 জুলাই 40 কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়। ঘটনার পর কোটালীপাড়া থানায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, হত্যার ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহ এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে 3টি মামলা করে পুলিশ। এরই মধ্যে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার রায় হয়েছে। মঙ্গলবার ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহ মামলার রায় দিলেন আদালত। নির্বাচিত সরকারকে উৎখাত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং রাষ্ট্রের বৈধ সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের মামলা তিনি আজকে প্রমাণিত হয় তিনি 14 জন আসামিকে 121 এবং 34 এবং 109 দ্বারা দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমেই এ ধরনের নৃশংস ও ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব। ফায়ারিং স্কোয়াডের কথা আদালতে উল্লেখ করেছেন তিনি, তার সাথে আরও উল্লেখ করেছেন বাংলাদেশের বিধি মোতাবেক, প্রচলিত বিধি মোতাবেক, মহামান্য হাইকোর্টের এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার জন্য নির্দেশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 14 আসামির সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর সদস্য। এদের মধ্যে 5 জন পলাতক। ফুজি এবং হরকাতুল জিহাদ শহর তেহরিক। এর আগে কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। সকাল থেকেই আদালত এলাকার নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করে পুলিশ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানায় ভুটানের প্রধানমন্ত্রীকে। গার্ড অব অনার প্রদান করে ৩ বাহিনীর একটি চৌকস দল। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন লোটে শেরিং। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ভুটানের প্রধানমন্ত্রী। কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। এদিকে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। যোগাযোগে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মডেল হাব হতে একসাথে কাজ করতে চায় বাংলাদেশ ও নেপাল। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে আপাতত ভুটান ছাড়াই বিবিআইএন চালু করতে সম্মত দুই দেশ। চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার ছাড়াও নৌপথে পণ্য পরিবহনের অনুমতি চায় নেপাল। ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিভিন্ন উদ্যোগে সমর্থন চেয়েছে বাংলাদেশ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ দুরুন নবী। প্রতিবেশী দেশ নেপাল। দেশটিতে বাংলাদেশি পণ্যের চাহিদা আকাশচুম্বী। বাণিজ্যের সম্ভাবনা বড় বাধা হলেও সরাসরি কোনো সীমান্ত নেই দেশটির সাথে। অবস্থার উত্তরণে মানুষের সাথে মানুষের যোগাযোগ ও পণ্য পরিবহন সহজ করতেই ৭ বছর আগে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ বিবিআইএন নেওয়া হয়েছিল। এর আওতায় ২০১৫ সালে জুনে ভুটানের থিম্পুতে সই হয় অবাধ মোটরযান চলাচল চুক্তি। কিন্তু পরিবেশের ক্ষতির শঙ্কায় ভুটানের সংসদের উচ্চকক্ষে এখনও চুক্তিটি চূড়ান্ত অনুমোদন পায়নি। এই বাস্তবতায় এবার ভুটানকে ছাড়াই বিবিআইএন সক্রিয় করতে চায় বাংলাদেশ, নেপাল। পরবর্তী সময়ে যাতে ভুটান যুক্ত হতে পারে সে সুযোগও রাখা হচ্ছে। পাশাপাশি বিবিআইএন এর বিদ্যমান রুট বাড়ানো সহ ভারতের সাথে ট্রানজিট সুবিধাও বাড়াতে চায় দুই দেশ। এসব বিষয় দ্বিপাক্ষিক বৈঠকে আলোচিত হয়েছে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর সফরে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। আমরা নেপাল এবং ভারতের নীতিগত সম্মতি পেয়েছি। সত্যিকার অর্থে ইনস্ট্রুমেন্টটা স্বাক্ষর করার জন্য তারা প্রস্তুত আছেন, বাংলাদেশ সহ। আমরা প্রাথমিক পর্যায়ে 3টি দেশ আমরা এগিয়ে যেতে পারি এবং ভুটান মাইট জাস্ট জয়েন লেটার। বিদ্যমান রুটসমূহ ছাড়াও নতুন কিছু রুট অন্তর্ভুক্তির সম্ভাবনাকে খতিয়ে দেখা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাংলাদেশকে আমরা সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে তথা মাল্টি মডেল কানেক্টিভিটি হাবে পরিণত করতে চাই। সমুদ্র বন্দর, বিশেষ করে চট্টগ্রাম ও মংলা বন্দরকে ব্যবহারের সুযোগ এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের সুযোগ চায় নেপাল। ফ্লাইট সংখ্যা বাড়ানো এবং বাড়তি হিসেবে নৌপথ ব্যবহারের প্রস্তাব করেছে নেপাল। সমুদ্র বন্দর সমূহ ব্যবহারে আগ্রহী। এক্ষেত্রে মডালিটিজ নির্ধারণের কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ। বাংলাদেশের সৈয়দপুর এয়ারপোর্ট এবং নেপালের বিরাটগড় বদ্রপুরের মধ্যে সরাসরি বিমান সংযোগ স্থাপনেরও নেপাল আগ্রহী। বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকা নেপাল জলবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে। দেশটি তাই বাংলাদেশকে আহ্বান করছে জলবিদ্যুৎ আমদানির। ভবিষ্যতে বিদ্যুৎ বিনিময়ের এই সহযোগিতা অব্যাহত রাখতে রাজি হয়েছে দুই দেশ। সো উই হোপ দ্যাট আমরা তাদের থেকে আমাদের প্রয়োজনের সময় বিদ্যুৎ আনবো, আর তাদের প্রয়োজনের সময় আমরা তাদের বিদ্যুৎ দিতে পারব। শীতকালে তাদের বিদ্যুতের যথেষ্ট বেশি প্রয়োজন হয়। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা ছাড়াও নেপালের রাষ্ট্রপতির সফরে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এনারাও কানেক্টিভিটি বাড়ানোর জন্য বলেছেন এবং আমরা সেই জন্যেই এই যে প্যাসেজ রেলওয়ের জন্য তারা আমাদের অনুরোধ করেছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। 9 মাস পর দেশে কোভিড-19 একদিনে শনাক্তের সংখ্যা ৩,৫৫৪। দৈনিক সংক্রমণ বেড়ে 13.69%। একদিনে মৃত 18 জনের 17 জনই হাসপাতালে মারা গেছেন। দেশে বর্তমানে করোনা আক্রান্ত 42,509। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল।
প্রতিদিনই করোনা সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী, ভাঙছে পুরনো রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 219টি ল্যাবে 25,954 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 3,554। শনাক্তের সংখ্যা বেড়ে 5,77,241। নতুন 1,835 জন সহ সুস্থ হয়েছে 5,25,994। একদিনে মৃত 18 জনের 17 জনই হাসপাতালে মারা গেছেন। মোট মৃত্যু 8,738। করোনায় মৃত্যু হার 1.51%, সুস্থতার হার 91.12%। এ পর্যন্ত শনাক্ত হার 12.94%, দৈনিক সংক্রমণ 13.69%। করোনায় পুরুষ মৃত্যু হার 75.61% এবং নারী 24.39%। 60 ঊর্ধ্ব মানুষ সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে। এ পর্যন্ত মারা গেছেন 4,885। 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু হয়েছে 2,162 জনের। সবচেয়ে কম 0 থেকে 10 বছরের মধ্যে মৃত্যু 37 জন। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 44,60,184। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। চৈত্রের তাপদাহে ওষ্ঠাগত প্রাণ। মার্চের শেষ দিকে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিলেও এপ্রিলের মাঝামাঝি থেকে কয়েক দফা তাপপ্রবাহ বইবে বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস। মাহমুদ হাসানের রিপোর্ট। চৈত্রের শুরুতেই তাপদাহ, দিনের শুরুতেই রোদের প্রখরতা। প্রখর রোদ হাঁপিয়ে তুলেছে রাজধানীবাসীকে। করোনা সংক্রমণের মাঝেও এই গরমে তৃষ্ণা মেটাতে সাধারণ মানুষ বেছে নিচ্ছে আখের রস, শরবত। পানির পিপাসা মিটালাম, গরম খুব গরমে পিপাসাটা মিটাইলাম। উৎপাদিত জিনিস খাই না বেশি, তারপরে কম খাই, মানে পিপাসা মিটাইলাম আর কি। আবহাওয়া অধিদপ্তর বলছে তাপমাত্রা এখনো সহনীয়, তবে দু একদিনে গরম কমার কোনো সম্ভাবনা নেই। সারা মাস ব্যাপী না, রোজার মাসে ধরেন কোনো সময় মানে 4-5টা ইভেন্টে এরকম গরম থাকবে। এপ্রিলের 10 থেকে 12 তারিখের পর থেকে বাড়তে থাকবে। কালবৈশাখী ঝড় হওয়ার পূর্বে গরম হবে, আবার যে অঞ্চলে ঝড়টা হবে সেখানে ঝড়ের পরে কিছুটা মানে টেম্পারেচার কমে যাবে। এই মাসেরই শেষ দিকে কালবৈশাখীরও পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। 28শে মার্চের পরের দিকে বাংলাদেশের আকাশে মেঘের ঘনঘটা বৃদ্ধি পাবে এবং তখন কোনো সময় আপনার কালবৈশাখী ঝড় হবে। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে 2 শিশুসহ মারা গেছে 11 জন, পুড়ে গেছে 10,000-এরও বেশি ঘর। আগুনের ঘটনায় কক্সবাজার শরণার্থী ত্রাণ ও পুনঃপ্রত্যাবাসন কমিশনারকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে গেছে 10,000-এরও বেশি বসতবাড়ি। বাড়িঘর পুড়ে যাওয়ায় গৃহহারা হয়েছে 40,000 রোহিঙ্গা। কিছু না ভাই, পানি হয় না, পাইক করা হয়ে গিয়ে মানে আর হানার ব্যবস্থা নাই, এখন থামবো নাই। কর বিজ্ঞানে ভরে গিয়ে ফেটে ভরে গিয়ে গ্যাস উড়ি গিয়ে ফাড়ি গিয়ে ডাং করি ওই নাইব দিয়া না তো দিল মসজিদ এরে আইয়ে তো যেমন ভুজে দোয়ান ফুরি গিয়ে। আগুনে দগ্ধ হয়ে 2 শিশুসহ এ পর্যন্ত 11 জন রোহিঙ্গা মারা গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। অগ্নিকাণ্ডের ফলে দৌড়দৌড়ি ও হুড়োহুড়িতে পড়ে হাজারো রোহিঙ্গা আহত হয়েছে। বিভিন্ন স্তরে দেখতে পাই 7 জন লোককে আমরা মৃত অবস্থায় দেখতে পাই। তাদের মধ্যে মূলত 3 জন পুরুষ, বয়স্ক পুরুষ, 2 জন শিশু এবং 2 জন মহিলা ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইসি এ তথ্য জানান। এই ব্যাপারে হয়তো একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি তদন্ত করবে, এরপরে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আগুনটা কোথা থেকে সূত্রপাত হয়েছে। এদিকে আগুনের ঘটনায় হাজার হাজার রোহিঙ্গা কক্সবাজার টেকনাফ মহাসড়ক, আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামবাসীর বসতভিটায় আশ্রয় নিয়েছে। রত্নজামান, একুশে টেলিভিশন। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন।
যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সাল্লায় সাম্প্রদায়িক হামলা মামলার প্রধান আসামি স্বাধীন সহ ৩০ জন রিমান্ডে। জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা, বাড়ছে বেচা বিক্রি, এসেছে ১১৮টি নতুন বই। আবার আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। সুনামগঞ্জের সাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় পৃথক ২টি মামলায় প্রধান আসামি স্বাধীনকে ৫ দিন ও ২৯ আসামিকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে গ্রেফতার ৩৩ জনকে জেল হাজত থেকে আদালতে নিয়ে আসা হয়। প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীনকে 10 দিনের ও 29 জনের 5 দিন করে রিমান্ড আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে প্রধান আসামিকে 5 দিন ও 29 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে ভোরে আটগাঁও এলাকায় অভিযান চালিয়ে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত মামলার 35 জনকে গ্রেফতার করা হলো। জাতিসংঘের 9 ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবসের ঘোষণায় 25শে মার্চের গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতির প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হচ্ছে। প্রচেষ্টার অংশ হিসেবে সব মিশনে গণহত্যার কর্নার স্থাপন সহ সকল বিদেশি অতিথিদের ভয়াল কালরাত্রির বর্বরতা তুলে ধরা এবং স্মৃতিবিজড়িত স্থানগুলো দেখিয়ে গুরুত্ব বোঝানোর চেষ্টা হচ্ছে। সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। গণহত্যা ইস্যুটা খুব কন্ট্রোভার্সিয়াল, কারণ যখনই গণহত্যা আসে অন্য একটি দেশ সেটা অবজেকশন করে। 9 ডিসেম্বর যেদিন জেনোসাইড কনভেনশন যেদিন অ্যাডপ্ট হয়, সেই দিনটাকে তারা আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে ঘোষণা দিয়েছে। এর প্রেক্ষিতে আমাদের একটু অসুবিধা হলো যে আমাদের 25শে মার্চটা করে ঢুকাতে পারলাম। এই অবস্থায় আপনার ইউএন আবার গ্রহণ করবে বলে সন্দেহ আছে যে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান আসলে আমরা আমাদের এই গণহত্যা কর্নারে নিয়ে যাব। উই আর উইথ ইট। আমরা এই ইস্যু নিয়ে যথেষ্ট আপনার কি আছি, সজাগ আছি। ভারতের সাথে সম্পর্ক আরো উন্নত করতে হলে অমীমাংসিত সমস্যা ও সীমান্তে হত্যা বন্ধ করতে হবে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরে সব সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করতে হলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে অভিন্ন সম্পর্ক নদীগুলো রয়েছে তার হিস্সা মীমাংসা হওয়া উচিত। এত বন্ধুত্ব বাংলাদেশের সঙ্গে সরকার বলেন, এইটুকু সমাধান করতে পারেন না। পানির কোনো রকমের সমস্যার সমাধান, তিস্তা নদীর চুক্তি হচ্ছে না, আপনার ফেনীর নদী একতরফাভাবে নিয়ে গেছে পানি, সেতুও তৈরি হচ্ছে কানেক্টিভিটিতে, অথচ আমাদের মৌলিক সমস্যাগুলোর কোনো সমাধান হচ্ছে না। এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। অমর একুশে গ্রন্থমেলায় আসছে নবীন কবিদের বই। কেউ লিখছেন ছন্দবদ্ধ কবিতা, কেউ বা লিখছেন সমকালীন কবিতা। তবে নবীন লেখকদের পাশাপাশি পাঠকের আগ্রহ এখনো রবীন্দ্র, নজরুল, সুকান্তে। মেলায় বাড়ছে বেচা বিক্রি। মফিউর রহমানের রিপোর্ট। চৈত্রের খাখা রোদ, তেজ কমে আসার পর লেখক পাঠকদের পদচারণায় মুখর অমর একুশে গ্রন্থমেলা। কারো প্রথম বই, কারো বা দ্বিতীয়, কেউ লিখছেন অনেক বছর ধরে। তবে নতুন বই প্রকাশের উচ্ছ্বাস চোখে মুখে। আমি ছোট্ট কবিতা লিখি, কিন্তু একটা স্লোগান আমি রাখি ওখানে। যৌথভাবে এর আগে গত বছর একটা আসছে, এবছর আরো 3টা আসছে, আর একক গ্রন্থ এটা। আমি সব ধরনেরই মোটামুটি লিখি। আমি আধুনিক স্টাইলে লিখি, ছন্দ মিলে লিখি। পাঠকরা খুঁজছেন নবীন ও প্রবীণ কবিদের বই। অনেকের কাছে যে কবিতা মনের খোরাক, সেই কবিতাই আবার অনেকের কাছে দুর্বোধ্য। কবিতার বই ওরকমভাবে পড়া হয় না, এমনিতে রবীন্দ্রনাথের, কাজী নজরুলের কয়েকটা পড়া হয়েছে। রবীন্দ্রনাথের কবিতা আর হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা ভালো লাগে। কবিতা পড়া হয় কম আসলে, কবিতা একটু জটিল মনে হয় আসলে। প্রকাশকরা বলছেন অনেক পাঠকই নতুন কবিদের বই খোঁজেন, কেউ বা আবার খোঁজেন স্বনামধন্য কবিদের বই। মানুষজন আসছে, বই দেখছে, দেখতে দেখতে আস্তে আস্তে কিনবে। অনেকে পছন্দ করে কবিতা রিলেটেড বইগুলা,
আবার অনেকে অন্যরকম বই পছন্দ করে। বেশিরভাগই নতুনদেরই যাচ্ছে। অসীমের ভেলা বলে একটা আছে বই, ওইখানে হচ্ছে অনেকের কবিতাই আছে। ষষ্ঠ দিনে মেলায় এসেছে 118টি নতুন বই। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। স্বাধীনতার 50 বছরে বারবার বাধা আসলেও জাতির পিতা রাষ্ট্র দর্শন ও উন্নয়ন দর্শনে এগিয়ে চলেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারের দৃষ্টি অসাম্প্রদায়িক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ। জাতির পিতার উন্নয়ন দর্শনের পথে হেঁটেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের পথে। অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান বলছেন, উন্নয়ন প্রবৃদ্ধির উৎসগুলো ধরে রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। যুদ্ধ বিধ্বস্ত, সদ্য স্বাধীন একটি দেশ, সব হারা দুঃখী মানুষকে নিয়ে শুরু করলেন দেশ পুনর্গঠনের কাজ। ছুটে বেড়ান বাংলার পথে প্রান্তরে। একেবারেই অল্প সময়ের মধ্যেই জাতিকে একটি শাসনতন্ত্র দেন। সংবিধানে বৈষম্যহীন সমাজ, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি। ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণ, কৃষি উন্নয়নের পাশাপাশি শিল্পে নজর দিলেন বঙ্গবন্ধু। গুরুত্ব দিলেন সমবায় ব্যবস্থার উপর। ফসল উৎপাদন তোমাদের করতে হবে। জাতির পিতা দ্রুত শিল্পায়ন এবং গরিব ও মধ্যবিত্তের জীবনমান উন্নয়নের বৃহৎ রাষ্ট্রায়ত্ত খাত সৃষ্টি করেছিলেন। তিনি শুরুতে জন্ম নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন এবং প্রাথমিক শিক্ষার উপরে যে জোরটা দিয়েছিলেন, সেটার উপর ভিত্তি করে বাংলাদেশ পরবর্তীকালে অনেক দূরে এগিয়ে গেছে। কৃষির উন্নয়ন ঘটেছে, শিল্পের উন্নয়ন ঘটেছে এবং এই নেতৃত্বকে আরো পোক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা। কিন্তু 75-এ বাংলার বুকে আবারও নেমে এলো কালো ছায়া। জাতির পিতাকে সপরিবারে হত্যা করে পরাজিত শক্তি। বারবার গণতন্ত্রের ওপর আঘাত। উন্নয়ন বঞ্চিত বাংলাদেশ যেন তলাবিহীন ঝুড়ি। তবে দেরিতে হলেও আলো এসেছে। জাতির পিতার রাষ্ট্র দর্শন, উন্নয়ন দর্শনের পথেই হাঁটছেন তারই কন্যা শেখ হাসিনা। শুরু হলো নবযাত্রা। উন্নয়নের মহাসড়কে যাত্রাপথে জিডিপি প্রবৃদ্ধি 8 ছাড়িয়েছিল। তবে করোনা সামাল দিয়ে এখন দাঁড়িয়েছে 5.24। রিজার্ভ প্রায় $4 বিলিয়ন ছাড়িয়েছে। মাথাপিছু আয় $2064। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে প্রবৃদ্ধির সকল উৎসের দিকে নজর দেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। আমাদের যে প্রবৃদ্ধির যে উৎসগুলো, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আমরা যেমন কৃষি আমাদের বড় উৎস, সেখানে কিন্তু আমরা নজর রাখছি। আমাদের শিল্পে নারীর অংশগ্রহণ এবং শিক্ষায় নারীর অংশগ্রহণ বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে, সেটা যেন বজায় থাকে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। 50 বছরের বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দ্রুতই বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, উন্নত, সমৃদ্ধ দেশ। নেতৃত্বের যে গুণ, সেটি সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে আমাদের এই অসামান্য সাফল্যের পেছনে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পুরোপুরি অটোমেটেড হবে পুঁজিবাজার, বাজেটে নীতি সহায়তা দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর হামলায় নিহত অন্তত 10, সন্দেহভাজন 1 আটক। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে অস্ত্র, ফেন্সিডিল সহ গ্রেফতার পুলিশের উপপরিদর্শক ও তার 2 সহযোগীকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে তাদের হাজির করে 7 দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে 25 রাউন্ড গুলিসহ 2টি পিস্তল ও 240 বোতল ফেন্সিডিল সহ এসআই কায়কোবাদ পাঠান ও তার 2 সহযোগীকে গ্রেফতার করে র্যাব।
ব্যবসা বাণিজ্যের খবর। আসছে বাজেটে পুঁজিবাজারের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। ঢাকা স্টক এক্সচেঞ্জের অনলাইন আলোচনা সভায় এমন আশ্বাস দেন তিনি। এ সময় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান জানান, পুঁজিবাজারকে পুরোপুরি অটোমেটেড করা হবে। মেহেদী হাসানের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে পুঁজিবাজারের অর্জন ও সম্ভাবনা শীর্ষক এই অনলাইন আলোচনা সভা, যাতে পুঁজিবাজার সংশ্লিষ্ট সব পক্ষের পাশাপাশি অংশ নেন সরকারের নীতি নির্ধারকরাও। আমাদের সামনে যাওয়ার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। এইখানে পুঁজিবাজারকে সে একটা যথাযথ ভূমিকা পালন করতে হবে। যেখানে বোম্বে স্টক এক্সচেঞ্জ 5 লাখ অর্ডার পার সেকেন্ডে নেয়, আমাদেরকেও সেই ধরনের স্কিল অর্জন করতে হবে। অবশ্যই আমরা বোম্বে স্টক এক্সচেঞ্জের কাছাকাছি যেতে পারবো এবং তার জন্য প্রয়োজন অনেক লিস্টেড কোম্পানি এবং বন্ড মার্কেটের সক্রিয় অংশগ্রহণ। শুরুতে স্বাধীনতার 50 বছরে দেশের আর্থসামাজিক খাতের অর্জন ও পুঁজিবাজারের নানা সম্ভাবনার কথা তুলে ধরা হয়। এ সময় বিএসইসি চেয়ারম্যান জানান, স্টক এক্সচেঞ্জকে সম্পূর্ণ অটোমেটেড করতে বিশ্বব্যাংকের সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, যা বাস্তবায়িত হলে নতুন উচ্চতায় পৌঁছাবে দেশের পুঁজিবাজার। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু আমাদের এই আইটি ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়ার ব্যাপারে, একটি বড় ধরনের গ্র্যান্ট দেওয়ার ব্যাপারে আমাদের সাথে এগ্রি করেছে। আশা করি আমরা এই সুখবরটি খুব শিগগিরই পাবো এবং কয়েক মাসের মধ্যেই আমরা এটা নিয়ে কাজ শুরু করতে পারবো। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারকে সরকার নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ সময় নতুন বাজেটের জন্য একটি সময় উপযোগী প্রস্তাবনাও চান তিনি। কিছুদিন পর আমাদের বাজেট দেশের বিনিয়োগকারীদের জন্য ভালো হবে এবং যারা এই বাজারের সাথে সম্পৃক্ত থাকবেন সবারই উপকারে আসবে। এই ধরনের কোনো পলিসি আমাদের কাছে থাকে, এই ধরনের প্রোগ্রাম যদি আমাদের কাছে থাকে, তাহলে সেই কাজটি আপনারা অবশ্যই করবেন এবং আমাকে আমাদের মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়ে জানাতে পারেন। পুঁজিবাজারের আস্থা সংকট এখনও বড় সমস্যা উল্লেখ করে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে লভ্যাংশ হিসেবে স্টক ডিভিডেন্ড দেওয়ার প্রবণতা এড়িয়ে চলার পরামর্শ দেন অর্থমন্ত্রী। এই পুঁজিবাজারকে জনবান্ধব হিসেবে আমরা নিয়ে আসবো। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নারীর উন্নয়নে বঙ্গবন্ধু চিন্তা চেতনা আজ বিশ্বের রোল মডেল বলেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে জাতীয় প্যারেড স্কোয়ারে মুজিব চিরন্তন নারী মুক্তি সাম্য ও স্বাধীনতা শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন। ভিডিও বার্তায় ইউনেস্কোর মহাপরিচালক আন্দ্রে আজুলে বলেন, বঙ্গবন্ধু পৃথিবীর মুক্তিকামী মানুষের নেতা। সাক্ষী আমি লড়াই সংগ্রামে মানব জন্ম তরি। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র মামলায় 14 জঙ্গির মৃত্যুদণ্ড, ফায়ারিং স্কোয়াডে কার্যকরের আদেশ। ভুটানের প্রধানমন্ত্রী রেট শেডিং ঢাকায়, ট্রানজিট শক্তিশালী করতে চায় নেপাল, চালু হচ্ছে বিবিআইএন। 9 মাসে সর্বোচ্চ শনাক্ত 3,500, আরও 18 মৃত্যু, দৈনন্দিন সংক্রমণ 13% ছাড়ালো। চৈত্রের তাপদাহে ওষ্ঠাগত প্রাণ, মার্চের শেষ দিকে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুনের মৃত্যু বেড়ে 11, পুড়েছে 10,000 ঘর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশে সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন।